مسئله اول ظهور قدرت اراده ملت ایران ইসরায়েলকে ভিখারি বানিয়ে ছাড়বে ইরান। গলা চেপে ধরেছে হামাস, হিজবুল্লাহ, হুথি। প্রতিরোধের অক্ষের প্রত্যেকটা গোষ্ঠী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বেশ সক্রিয়। ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে এদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। গাজায় 6 মাসের যুদ্ধের পরও হামাসের শক্তি আর সামরিক সামর্থ্যে ভাটা পড়েনি। লেবানন সীমান্তে হিজবুল্লাহর গর্জন শোনা যাচ্ছে প্রতিদিন। সবশেষ ডোভেভ সামরিক ব্যারাকের চারপাশে নতুন ইনস্টল করা ইসরায়েলি নজরদারি ডিভাইসগুলোতেও আঘাত হানে এবং নজরদারি হার্ডওয়্যার সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ভারী ক্যালিবারের বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। অন্য একটি বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে যে তাদের যোদ্ধারা মিসগাব আম সামরিক সাইটে নজরদারি সরঞ্জামে আঘাত করেছে। সেখানে ইসরায়েলি বাহিনী সম্প্রতি আবার অবস্থান নিয়েছিল। আল মালকিয়া ঘাঁটিতে নজরদারি সরঞ্জামগুলোও ধ্বংস করা হয়েছে। প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করছে হিজবুল্লাহ। কোনোভাবেই ইসরায়েল তাদের দমাতে পারছে না। ইসরায়েলিদের পায়ে পায়ে বিপদ। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী উত্তর ফিলিস্তিন থেকে পালিয়েছে। ভয়ে পালিয়ে যাওয়া ৬২,০০০ ইসরায়েলি ১৯৬৮ সালে ইসরায়েলি অধিকৃত ভূমির উত্তর সেক্টরের এলাকায় বসতি স্থাপন করেছিল। ইসরায়েলি গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর অভিযানের ফলে এলাকাটি থেকে পালিয়ে যাওয়া বসতি স্থাপনকারীদের সংখ্যা এখন ৬২,০০০-এ দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩০,০০০ বসতি স্থাপনকারী উত্তর অধিকৃত ফিলিস্তিন থেকে সরে গেছে, কারণ বাসিন্দাদের মধ্যে আশঙ্কা বাড়ছে। হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এমন কোনো লক্ষণ নেই যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কোনো পদক্ষেপের কারণে পিছু হটবে। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো আরও উল্লেখ করেছে, পালিয়ে যাওয়া ৪০% ইসরায়েলি এই অঞ্চলে ফিরে আসার কথা বিবেচনা করছে না। ৩৮% ইসরায়েলি যারা স্বেচ্ছায় হিজবুল্লাহর হামলার ভয়ে এলাকা ছেড়েছে, তারা আর উত্তরে অধিকৃত অঞ্চলে তাদের পূর্বের বাসস্থানে ফিরে যেতে চায় না। ইরানের সঙ্গে টক্কর লাগতে গিয়েই কি নিজেদের ধ্বংস ডেকে আনলো মধ্যপ্রাচ্যের ব্ল্যাক শিপ বা কালো ভেড়া ইসরায়েল? দেশটির ভেতরে বাইরে যা চলছে তাতে এমন প্রশ্ন উঠছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো পকেটে নিয়ে ঘুরলেও অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে রাষ্ট্রটি। রীতিমতো যেন শনির দশায় পেয়ে বসেছে ইসরায়েলকে, যার শুরুটা হয়েছিল গেল বছরের ৭ অক্টোবর থেকেই। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত ৭ মাসে সেখানে ধ্বংস আর নিরীহ ফিলিস্তিনি হত্যা ছাড়া আর কোনো অর্জনই নেই দেশটির। এরপর পরিস্থিতির মোড় ঘুরাতে ইসরায়েল দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ভিমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারে। পরিণতিতে ইরানের কাছ থেকে অভাবনীয় এক আক্রমণের শিকার হতে হয় দেশটিকে। আর এর পাল্টা দিতে তো ইসরায়েল এখন রীতিমতো গোটা বিশ্বের কাছে হাসির খোরাক। এর রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা। সম্প্রতি আমেরিকার নিউজ আউটলেট অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আগুন, তখন এলো আরও একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন হালিভা। গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্করে লেজে গোবরে অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড়, সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি সত্যি হতে যাচ্ছে তালমুদে বর্ণিত ভবিষ্যৎবাণী? ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকবে না।
ইসরায়েল কেন গাজায় উন্মুক্ত আচরণ করছে, কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে, কেন তারা ইরান সহ মধ্যপ্রাচ্যের অশান্তি ছড়াচ্ছে, তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবার জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলা হয় কার্স অফ এইথ ডেকেড, আর আরবিতে বলে লানাতুল আকদিস সামিন। হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। অস্ত্র চুক্তির জের ধরে 1948 সালের 14 মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির 80 বছর পূর্ণ হতে আর মাত্র 5 বছর বাকি আছে। 2028 সালে 80 বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে আর মাত্র 5 বছর। 4 কিংবা 5 বছর পরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, ইহুদিরা যে অষ্টম দশকের অভিশাপ নিয়ে ভীত তা সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা এহুদ বারাক, নাফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ইতিহাস থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে 2000 বছরে ছোট বড় অনেক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ামের রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। আধুনিক ইসরায়েলও টিকবে কিনা সেই উত্তর সময়ই বলে দেবে। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর দেশটির বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে একের পর এক ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরই ধারাবাহিকতায় এবার মৃত সাগরের কাছে পাওয়া গেল ইরানের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রয়টার্স প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মৃত সাগরের কাছে মরুভূমিতে পড়ে আছে ইসরায়েলে ইরানের হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইরানের ছোড়া সব বিকল ক্ষেপণাস্ত্র নিয়েই এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বর্বর ইসরায়েল। ইরানের এসব ক্ষেপণাস্ত্র কি, কেন এবং কিভাবে তৈরি হচ্ছে তার যেন পরখ নিতে চাচ্ছে দেশটি। কারণ বর্তমান বিশ্বে ইরানের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এখন কারো অজানা নয়। দেশটির তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্রের জন্যই এখন ইরানকে সমীহ করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। প্রসঙ্গত, গত 1 এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। এরপর 19 এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের ওই হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি ইরানের। অন্যদিকে হামলার প্রতিশোধের কথাও বলছে না ইরান। ধারণা করা হচ্ছে, যুদ্ধে জড়ানো থেকে নিজেদের বিরত রাখতেই এখন নীরবতা পালন করছে দেশ দুটি।